বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর থেকে এভার কেয়ারের সামনে দলের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং সেখান থেকে আমাদের সহকর্মীরা এর আগেও বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। এখন আবারও যুক্ত হচ্ছে, এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। এভার কেয়ারের সামনে সকাল থেকেই অবস্থান করছি। আমরা যে চিত্রটি এখানে সকাল থেকে দেখেছি, মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু আমরা এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো আগে থেকেই মোতায়েন ছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে অতিরিক্ত আর্মি এখানে আমরা আসতে দেখেছি। একই সঙ্গে র্যাব, পুলিশ, বিজিবি যারা আছেন সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। আরেকটি বিষয় তো বলতে চাচ্ছিলাম, এটি আসলে মৃত্যুর পরপরই এই ঘটনা ছিল এখানে, এবং এরপর মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, এরপর কিন্তু আমরা দেখেছি যে দলের যারা নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, তারা কিন্তু এখানে এসেছেন এবং অনেকে এখানে এসে ভিড় করছেন এবং আমরা দেখেছি অনেককে বিলাপ করতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্যে। আমরা অনেককে দেখেছি কান্না করতে, কান্নায় মূর্ছা যেতে আমরা অনেককে দেখেছি এবং অনেকেই আসলে বেগম খালেদা জিয়ার জন্যে এখানে দোয়া করছেন যেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাত নসিব করেন। সেই মোনাজাত কিন্তু আমরা এখানে অনেককে করতে দেখেছি। আমরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা দেখেছিলাম যে ডক্টর শাহাবুদ্দিন তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনিও ব্রিফ করেছেন। তিনি জানিয়েছেন যে 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে যখন এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, তারপর থেকে কিন্তু তারা তাকে সর্বোচ্চ চেষ্টা করেছেন তাকে সুস্থ করবার জন্য, তাকে বাঁচিয়ে তুলবার জন্য কিন্তু নানা রকম চেষ্টা তার মেডিকেল বোর্ড কিন্তু করেছে। আমরা জানি যে বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি কিন্তু এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অন্য চিকিৎসকরাও কিন্তু এখানে ছিল, অর্থাৎ দেশি বিদেশি চিকিৎসকদের দ্বারা গঠিত মেডিকেল বোর্ড কিন্তু বেগম খালেদা জিয়াকে তার যে শারীরিক জটিলতা, অসুস্থতা সেটিকে সারিয়ে তুলবার জন্য নিরলসভাবে চেষ্টা করেছেন, সেটি কিন্তু জানিয়েছেন তার মেডিকেল বোর্ডের যিনি প্রধান। এবং আরেকটি বিষয় বলতে হয়, বেগম খালেদা জিয়াকে কিন্তু তিনি যখন 23 নভেম্বর যখন তাকে এখানে নিয়ে আসা হয় চিকিৎসার জন্যে, এরপর কিন্তু তিনি নানাভাবে শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাকে ভর্তি করা হয় হসপিটালে এবং তাকে কেবিন থেকে স্থানান্তর করে তাকে নেওয়া হয়েছিল সিসিইউতে এবং সেখানে তিনি নানা রকম শারীরিক জটিলতার মধ্যে ছিলেন এবং এর মধ্যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা প্রসেস তৈরি হয়েছিল এবং এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসার একটা ব্যাপার তৈরি হয়েছিল কাতার থেকে কিংবা লন্ডন থেকে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য উন্নত চিকিৎসার জন্য। যদিও পরবর্তীতে সেটি বাতিল হয়। এরপর আমরা দেখেছি যে বাংলাদেশের এই রাজধানীর এভার কেয়ার হাসপাতালেই তার বাকি চিকিৎসার কাজ কিন্তু অব্যাহত রাখা হয়, চালিয়ে নেওয়া হয়। আমরা দেখেছিলাম তার ছেলে, তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, যিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বটে, তিনি তার যখন শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল তখন তার দেশে আসার কারণ আমরা জানি যে দীর্ঘ 17 বছর বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং তার মায়ের যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন বেগম জিয়া তখন তার দেশে আসবার একটা ব্যাপার তৈরি হয়েছিল। এরপর তিনি দেশে এক পর্যায়ে আসেন। 12 ডিসেম্বর ঘোষণা করা হয় যে তারেক রহমানকে দেশে আসবেন 25 ডিসেম্বর। অবশেষে তিনি 25 ডিসেম্বরে এসেই কিন্তু তিনি যে গণসংবর্ধনা তার দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল 300 ফিটে, এরপরই কিন্তু তিনি সবার আগে এসেছিলেন এই এভার কেয়ার হাসপাতালে তার অসুস্থ মাকে দেখতে। আমরা জানি যে বেগম খালেদা জিয়ার যিনি পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি নিজেও একজন চিকিৎসক। তিনি এবং তারেক রহমান
বাংলাদেশে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সঙ্গে তারা সমন্বয় করেছেন লন্ডনে থেকেও। এবং এরপর যখন আমরা দেখেছি ডক্টর জুবাইদা রহমান, যিনি যখন তিনি দেশে ফিরলেন, তিনি কিন্তু এয়ারপোর্টে নেমেই তিনি সবার আগে এসেছিলেন এই এভার কেয়ার হাসপাতালে। এরপর দেশে ফিরে কিন্তু সরাসরি তিনিও ডাক্তারদের সঙ্গে সমন্বয় করছিলেন তার শাশুড়ির চিকিৎসার ব্যাপারটি নিয়ে। এবং সবশেষ আসলে আমরা যে বিষয়টি দেখলাম যে বেগম খালেদা জিয়ার অবস্থা, তারেক রহমান আসার দু একদিন আগেও আমরা দেখেছি যে তার বিএনপির যে মিডিয়া সেল, তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়ার অবস্থা তখন আগের চেয়ে অনেকটি স্থিতিশীল পর্যায়ে এসেছে। তো এরপর আমরা তারেক রহমানকে দেশে আসতে দেখলাম, এবং তারেক রহমান দেশে আসার পর আমরা এই গত কয়েকদিনে আমরা যে চিত্রটি দেখেছি, খালেদা জিয়ার অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে, যেটি বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে তার শারীরিক অবস্থা আরও বেশি সংকটাপন্ন এবং তিনি এখন জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই আসলে ধারণা করছিলেন যে কোনো মুহূর্তে আসলে বেগম খালেদা জিয়ার ব্যাপারে কোনো দুঃসংবাদ আসলেও আসতে পারে। অবশেষে যেই দুঃসংবাদ এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সে খবরটি আসলে আজ ভোর 6টা নাগাদ বা ফজরের পরই কিন্তু আমরা সেটি ঘটেছে বলে আমরা কিন্তু দেখেছি, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আমরা এরপর দেখেছি যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর দেশি বিদেশি বিভিন্ন পক্ষ থেকেও কিন্তু শোক জানানো হয়েছে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা কিন্তু বিভিন্ন দেশে তারা শোক প্রকাশ করেছেন। এবং তারেক রহমান তিনি কিন্তু একটু আগে মাত্র তিনি এই 16 মিনিট আগে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি সেখানে জানিয়েছেন যে আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, তার প্রতি দেশবাসীর আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় আমি এবং আমার পরিবার চিরকৃতজ্ঞ। এইভাবে করে তিনি একটি ফেসবুকে পোস্ট দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তিনি দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে তিনি কিন্তু তার মায়ের আত্মার মাগফিরাতের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন জাওয়াদ মাহমুদ, আমরা একটু তার কাছ থেকে জানবো। জাওয়াদ, আপনি যেখানে আছেন সেখানে নেতাকর্মীদের কেমন ভিড় দেখছেন, তারা কি বলছে আপনি আমাদের একটু জানাবেন। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন, তেমনি তিনি জাতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং বেগম খালেদা জিয়ার যেই রাজনৈতিক সংগ্রাম, সেই সংগ্রামের বিষয়টি তারেক রহমান তার স্ট্যাটাসের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এবং পরিবারের শুধু এই যে দেশের যে তিনি একজন অভিভাবক ছিলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে লড়াই ছিল, সেই লড়াইয়ের কথা তারেক রহমান তার স্ট্যাটাসে তুলে ধরেছেন। এই বিষয়গুলো আপনি বলছিলেন। পাশাপাশি বেগম খালেদা জিয়া মা হিসেবে যে একজন অভিভাবক হারালেন তারেক রহমান বা জিয়া পরিবার, একই সাথে যেহেতু তাকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলা হয়, সেই জায়গা থেকে দেশও একজন অভিভাবক হারালো। সেই বিষয়গুলো তারেক রহমান বলছিলেন, আপনি সেই বিষয়গুলো প্রসঙ্গক্রমে বলছিলেন। এবং আপনি জানতে চাচ্ছিলেন যে নেতাকর্মীদের এখানে ভিড় কেমন বা নেতাকর্মীরা কেমন জড়ো হচ্ছে। আমরা সকাল থেকে এগুলো জানানোর চেষ্টা করেছি। এবং আমরা যখন খুব ভোরে এলাম, যেহেতু শৈত্যপ্রবাহ হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই 3 দিন ধরে, এই সব কিছু ছাপিয়ে যখন বেগম জিয়ার এই প্রণয়নের খবরটা ছড়িয়ে পড়লো বা গণমাধ্যমে আসলো, তখন নেতাকর্মীরা আমরা দেখলাম যে ধীরে ধীরে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করছে। বেশ ভালো উপস্থিতি আমরা দেখছি কর্মী সমর্থকরা। এবং যারা বিএনপির রাজনীতি করে না, অথবা বেগম খালেদা জিয়ার যেই ধারায় রাজনীতি করেছেন সেই রাজনৈতিক দলের সাথে তারা কোনো সম্পৃক্ত না, এমন অনেক সাধারণ মানুষকে আমরা এখানে দেখেছি। তারা আসলে বেগম জিয়ার জন্য এখানে এসেছেন। যেহেতু বেগম খালেদা জিয়া একজন ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন, আপামর মানুষের শ্রদ্ধার ভালোবাসার পাত্র ছিলেন তিনি। দেশবাসীও কিন্তু তিনি যখন অসুস্থ ছিলেন, বিশেষ করে নভেম্বরের 23 তারিখে তাকে হাসপাতালে ভর্তি করার পরেই ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তিনি সিসিইউতে আছেন। এবং পরবর্তীতে তার লাইফ সাপোর্টের কথাও গণমাধ্যমে এসেছে নানাভাবে। সেই জায়গা থেকে তখন পুরো দেশবাসী তার জন্য দোয়া করেছে।
যার যার ধর্মীয় উপাসনালয়ে, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় সবাই তার জন্য দোয়া করেছেন। এবং কর্মীর বাইরে যদি বলছিলাম যে সাধারণ এরকম অনেক মানুষ দেখছি, আমরা এর মধ্যে তরুণদের দেখছি, কিশোরদের দেখছি, যারা প্রবীণ আছেন সেই প্রবীণ নাগরিকদের আমরা এখানে দেখছি। সব শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর খবর শুনে তার প্রতি শ্রদ্ধা জানাতে, শোক জানাতে। যারা নেতাকর্মী তারা স্বভাবতই বলছেন যে তাদের যে অভিভাবক, সর্বোচ্চ অভিভাবক, তারা তাকে হারিয়েছেন। এবং যারা এই প্রজন্মের বিএনপির রাজনীতির সাথে জড়িত বা যারা বিএনপির রাজনীতি করছেন এই আদর্শকে ধারণ করে, অনেকেই জিয়াউর রহমানকে দেখেননি যিনি দলের প্রতিষ্ঠাতা, কিন্তু তাদের রাজনীতির সূত্রপাত বা তাদের এই রাজনীতির শুরুটা হয়েছিল মূলত বেগম খালেদা জিয়ার রাজনীতি দেখে বা তাকে কেন্দ্র করেই বিএনপির এই এখনকার যারা নেতাকর্মীরা আছে, অর্থাৎ এই প্রজন্মের যারা নেতাকর্মীরা, তারা তাদের রাজনীতি দাঁড় করিয়েছেন বা তারা আকৃষ্ট হয়েছেন মূলত বেগম খালেদা জিয়ার এই আপোষহীন যে নেতৃত্ব সেটিকে দেখেই। এই নেতাকর্মীদের মধ্যে আরেকটি জায়গা তারা উল্লেখ করছেন যে আমি দেখলাম বেগম খালেদা জিয়ার জন্য তারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন থেকেই তারা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে যেমন অনেক চেষ্টা করা হয়েছিল, নেতাকর্মীদের মধ্যেও সেই প্রচেষ্টা ছিল। এবং রাজপথেও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য নানাবিধ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং শুধু বিএনপি না, অন্যান্য যে আওয়ামী লীগের বাইরে যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল, যারা বিএনপির জোট সঙ্গী ছিল এবং তাদের রাজনৈতিক একটি সমঝোতা যাদের সাথে ছিল, সেই সকল দলগুলো বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সবসময় তাদের বিবৃতিতে, বক্তব্যে, সভা সমাবেশে নানানভাবে দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসা বঞ্চিত থেকেছেন। আওয়ামী লীগ সরকারের এই বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন তাদের যে প্রতিহিংসার কারণেই বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা নিতে পারেনি বা তাকে নিতে দেওয়া হয়নি। সেই জায়গাটিতে বেগম খালেদা জিয়া আসলে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন, তার স্বাস্থ্য ঝুঁকিতে আরও সেই বিষয়গুলোকেই ত্বরান্বিত করেছে। কারণ বেগম খালেদা জিয়া যেহেতু বলছিলাম যে 27 নভেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে। তার কদিন আগেই তিনি সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে তিনি সেখানে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন শ্বাসকষ্ট নিয়ে। এবং চলতি মাসের এই অর্থাৎ নভেম্বরেই 27 তারিখ ডাক্তারদের পক্ষ থেকে তার এই যে শারীরিক অবস্থা, নাজুক অবস্থার কথা জানানো হয়েছিল। নেতাকর্মীরা এই বিষয়গুলোকে বারবার স্মরণ করছেন এবং বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছিলেন এবং এর আগেও তিনি এখানেই চিকিৎসা নিয়েছেন। কিন্তু এখন নেতাকর্মীদের মধ্যে বেগম খালেদা জিয়া এখানে শেষ বিদায় তারা দিবেন এবং আগামীকালকে দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে এই এভার কেয়ার থেকে, যেহেতু মানিক মে এভিনিউ অর্থাৎ সংসদ ভবনে তার জানাজা অনুষ্ঠিত হবে, এই পুরো পথ নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন। সেটি নিয়েও নেতাকর্মীদের মধ্যে আমরা এক ধরনের যে প্রস্তুতি বা সেই শোক প্রস্তুতিও তাদের মধ্যে আমরা দেখছি। আমি ঠিক এভার কেয়ার হাসপাতালের যে মূল ফটক প্রবেশের সেই ফটকের সামনে থেকে অবস্থা বলছিলাম। আমাদের সহকর্মী এই এভার কেয়ার এলাকায় রয়েছেন মুজাহিদ শুভর কাছে একটু জানতে চাইব। শুভ, আমি এভার কেয়ারের মূল ফটক থেকে বলছিলাম যেখানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে নিয়ে কি বলছেন, ভাবছেন, আপনি শুনছিলেন নিশ্চয়ই। আপনি আসলে কি দেখছেন ওখানে? মূল ফটকের অন্য একটি পাশে রয়েছি। আসলে সকাল 6টায় মৃত্যুর খবর পাওয়ার পর খুব অল্প কিছু মানুষের উপস্থিতি ছিল। এই প্রচন্ড ঠান্ডা কুয়াশা ভেদ করে 9টার পর থেকে মানুষের ঢল তৈরি হয়েছে। চারপাশে মানুষের ছোটাছুটি, অনেকেই বিভিন্নভাবে গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে নিজেরা অনেকে নিজেদের মোবাইল দিয়ে অনুভূতি প্রকাশ করছেন, মানুষকে জানাচ্ছেন, অনেকে অঝরে কাঁদছেন, স্মৃতিচারণ করছেন। বেগম জিয়াকে নিয়ে আসলে মানুষের আবেগের কোনো শেষ নেই। এমন অসংখ্য মানুষ এখানে রয়েছেন যাদেরকে দেখছি যে যারা তাদের কথা শুনেই মনে হচ্ছে যে তাদের রাজনীতির সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, কিন্তু বেগম জিয়াকে ধারণ করেন, ভালোবাসেন। তিনি যেহেতু দেশের নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব বাংলাদেশের, এটির পুনরুদ্ধারে সবসময় কাজ করেছেন। কোথায় জানি জড়িয়ে গেছে বেগম জিয়া মানুষের মন ও মগজের ভেতরে। খালেদা জিয়া সম্পর্কে আপনারা সবাই জানেন, তবুও মনে করে দিচ্ছে তিনি একজন গৃহবধূ থেকে একজন দৃঢ়চেতা নেত্রী হয়েছেন এবং তিনি বাংলাদেশে সব শেষ পর্যায়ে এসে জাতীয় ঐক্যের
প্রতীক হিসেবে একটি পালক তার সঙ্গে যুক্ত হয়েছে। জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে আসার 10 বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এবং এই যে তার প্রধানমন্ত্রিত্ব গ্রহণ, সেটি ছিল বাংলাদেশের একজন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ক্ষমতায় আসীন হন। প্রায় 40-এর বেশি, অর্থাৎ 43 বছরের তার রাজনৈতিক জীবন, এবং বলাই যায় যে 43-44 বছরের মধ্যে তার স্বামী যে তাকে রেখে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, সেখানে একই জায়গায় তারা মিলিত হচ্ছেন, পাশাপাশি কবরে তারা শায়িত হবেন এবং অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে এই প্রস্তুতিগুলো আসলে চলছে। তার কোথায় গোসল করানো হবে বেগম জিয়াকে, তার দাফন হওয়ার বিষয়গুলো এবং জানাজার বিষয়গুলো নিয়ে সরকার, এবং একইভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। এই সময়ে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বারবারই বলেছেন যে এই কঠিন সময়ে কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে, কেউ যেন সবাইকে ঐক্যবদ্ধ থাকারও তিনি এক ধরনের তাগিদ দিয়েছেন। এবং আপনি জানেন যে বেগম জিয়ার মৃত্যুতে ভারত, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এবং হাই কমিশনের মাধ্যমে পৃথিবীর উন্নত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তাদের পক্ষ থেকে আসলে সমবেদনা, গভীর শোক প্রকাশ করা হয়েছে। যে কথা বলছিলাম যে গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন একজন দৃঢ়চেতা সাহসী নেত্রী। তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন এবং একই সঙ্গে বিএনপির সঙ্গে অন্যান্য দলের বিভিন্ন সংকটে যে সম্পর্ক তৈরি হয়েছিল, সেই সম্পর্কে দলের ভেতর থেকে ঐক্যবদ্ধতার ব্যাপারে কিন্তু অনেক দ্বিধা ছিল, অনেক ধরনের সংকট ছিল। সেই দ্বিধাগুলো তিনি কাটিয়ে উঠেছেন এবং অন্যান্য দলগুলোকে একত্রিত করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তিনি সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসতে পেরেছিলেন। এবং শেষ জীবনে যেটি বলছিলাম যে তিনি হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1981 সালের 30 মে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে যে নিহত হন, নেতৃত্বের ষড়যন্ত্রে বিএনপি পড়ে যায় অথৈ সাগরে। যেমনভাবে এখনো বেগম জিয়ার মৃত্যুর পরে কিন্তু সেই বিএনপি অনেকটা অথৈ সাগরে আসলে পড়েছে বলা যায়। নানা ধরনের সংকটের পর কেবল 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। ফেরার পরে আসলে মায়ের মৃত্যু এটা মুষড়ে পড়ার মতো একটি বিষয়, কারণ 12ই ফেব্রুয়ারি খুবই সন্নিকটে নির্বাচন রয়েছে। সেই নির্বাচনের প্রস্তুতি কিন্তু ঠিকভাবে তারেক রহমান ওইভাবে সশরীরে এসে দলকে নেতৃত্ব দিতে পারেননি। দলের সঙ্গে কথা বলা, এই ধরনের নানান প্রস্তুতির আগেই কিন্তু তার মাকে হারাতে হলো, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের। এমন পরিস্থিতিতে সেই সময়ে 1982 সালের 3 জানুয়ারি খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন। খালেদা জিয়া প্রথমে আসলে শুরু করেছিলেন সাধারণ সদস্য হিসেবে, তারপরে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর সবশেষ চেয়ারপারসন হন। তখন তার বয়স ছিল 40-এর নিচে। আপনি চিন্তা করুন যে 40-এর নিচে একজন মানুষ খুব অল্প সময়ে, সেই সময় থেকে দলের হাল ধরেছেন একেবারে 80 বছর বয়স পর্যন্ত। শুধুমাত্র একেবারে শেষাংশে 1 মাসের বেশি সময় ধরে যে তিনি এভার কেয়ারে ভর্তি ছিলেন, তার আগে পর্যন্ত পুরোটা সময় কখনো সশরীরে, কখনো তার দূর থেকে অনলাইনেও কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু কয়েক দফা তিনি আসলে বক্তব্য দিয়েছেন, কারণ সশরীরে জনসমাবেশ স্থলে যাওয়ার মতো পরিস্থিতিও তার ছিল না। সেই যে তখন তার বয়স 40 ছিল, 40-এর পর থেকে শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথ চলা। রাজনৈতিক যে পর্যবেক্ষক আছেন বাংলাদেশে, তারা বলেছেন যে মূলত স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন খালেদা জিয়াকে একটি শক্ত ভিত্তি এবং ব্যক্তিত্ব গড়ে দেয়। তখন থেকেই যে আপোষহীন যে পালক তার সঙ্গে যুক্ত হয়, তারপর থেকে কিন্তু এই আপোষহীনতা শুধুমাত্র যে একবার এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি আপোষহীন হয়েছেন তা নয়, এরপরে তাকে দেশ থেকে বের করে দেয়া, দেশে থাকতে না দেওয়ার যে চক্রান্ত, সেই সময়গুলোতে ভোটারবিহীন যেসব নির্বাচন হয়েছে ফ্যাসিবাদী সময়ে, সেই সময়গুলোতেও কিন্তু তিনি আপোষহীন থেকেছেন। অনেকে তাকে বলেছেন যে তিনি কালের গহ্বরে হারিয়ে যাবেন, তাকে কোনো না কোনো সমঝোতার মাধ্যমে অন্তত আওয়ামী লীগের সাথে যুক্ত হওয়া উচিত, কিন্তু তিনি যুক্ত আসলে হননি। এই ছিল মোটামুটি বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের ইতিহাস এবং এভার কেয়ারের সামনে থেকে সবশেষ চিত্র। আমরা সরাসরি চলে যাচ্ছি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে, সেখানে আছেন আমাদের রিপোর্টার আরিফ।
বাংলাদেশের পরিকল্পনা কি হবে সেজন্য স্থায়ী কমিটির 19 জন সদস্যের ইতিমধ্যেই 16 জন এসে পৌঁছেছেন। এটি প্রথমবারের মতো তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে সভাপতিত্বে। আমরা দেখেছি 12টা 38 মিনিটে শুরু হওয়ার পর ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু বৈঠকের শেষ হয়নি। এখন পর্যন্ত সিদ্ধান্ত চলছে কালকে কোথায় দাফন হবে, তার জানাজা কোথায় হবে, সবকিছু মিলিয়ে কথা বলছে এখানকার স্থায়ী কমিটির বৈঠকে। এছাড়া আমরা দেখেছি এই যে চেয়ারপারসনের কার্যালয়ের ঠিক সামনে নেতাকর্মীদের একটি বড় ভিড়, বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন, কেউ কান্নায় ভেঙে পড়ছেন। খালেদা জিয়ার সাথে তাদের আগের যে স্মৃতি, যখন দেখা হয়েছে তখন শেষ কথা কি হয়েছে, ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা কি হবে, তার যে গণতন্ত্রের জন্য একটি আপোষহীন লড়াই, যে লড়াইটি তিনি শুরু করেছিলেন 1982 সালের পর থেকেই, অর্থাৎ তিনি যখন দলের দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকেই তিনি শুরু করেছিলেন। কারণ একজন গৃহবধূ কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন সেই যে ইতিহাস, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথেই অনেকটা সম্পৃক্ত। কারণ আপনারা নিশ্চয়ই জানেন জিয়াউর রহমান মারা যাওয়ার পর 1982 সালে যখন দলের বিভিন্ন জন ব্যক্তি দলের প্রধান হতে চাইছেন, ভাঙায় গড়ে দলটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল, ঠিক তখন কিন্তু খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন এবং স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, স্বৈরাচার এরশাদ পতনের একটি মুখ্য ভূমিকা তিনি পালন করেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন তৎকালীন সময়ে এরশাদ তাকে 3 বার গ্রেফতার করেছিলেন বিভিন্ন সময়, যেটি 82, 84 এবং 87 সালে। কারণ তখন এরশাদ যদি তাকে গ্রেফতার না করতেন অথবা তাকে থামানোর সর্বোত্তম চেষ্টা করেছিলেন, যদিও তিনি তৎকালীন সময়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপোষহীন নেত্রী হয়ে ওঠেন। কারণ 7 দল নিয়ে যখন তিনি আন্দোলনের মাঠে নামেন তখন কিন্তু অন্য কেউ তাকে সমর্থন দেয়নি, যদিও পরবর্তীতে আওয়ামী লীগের সাথে একটি সমঝোতা তাদের হয়েছিল, যদিও সেই সমঝোতা কিন্তু 86 সালে আওয়ামী লীগ কথা না রেখে তিনি এরশাদের পাতার নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেই প্রেক্ষাপটগুলো বিভিন্নভাবে দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের মুখ থেকে উঠে আসছে। এছাড়া 31 দফা বাস্তবায়নের জন্য খালেদা জিয়া কি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন, তার মন্তব্য কি ছিল, কিভাবে তিনি দেশকে পরিচালনা করতে চাচ্ছেন, অথবা বাংলাদেশের এই যে শিক্ষার আমূল পরিবর্তন, ইন্টার পর্যন্ত উন্মুক্ত শিক্ষা ব্যবস্থা যদি বলেন, এছাড়া বাংলাদেশের কৃষি সেক্টর বলেন, বৈদেশিক সম্পর্ক বলেন, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য খালেদা জিয়ার যেই অবদান, সেই অবদানের কথাই বিভিন্নভাবে বলছিলেন। কতক্ষণ আগে আমাদের সাথে ফুটবলার আমিনুলের সাথে কথা হচ্ছিল, বিএনপি নেতা, যিনি বলছিলেন যে ক্রীড়াকে তিনি কিভাবে মাদকের বিপরীতে দাঁড় করিয়ে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার স্বপ্ন তিনি দেখেছিলেন। এবং তিনি বলছিলেন যে যদি বাংলাদেশ থেকে মাদক নির্মূল করতে হয় তাহলে একমাত্র খেলাধুলাই হতে পারে অন্যতম পাথেয়। এই দৃষ্টিকোণ থেকে সবকিছু মিলিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি নেতাকর্মীরা আসছেন। এছাড়া আমরা কথা বলেছিলাম এখানকার কিছু নারী নেতৃত্বের সাথে, তিনি বলেছেন, তারা বলছিলেন যে নারীদের কিভাবে অগ্রজ করে, অর্থাৎ ঘরের 4 দেয়ালে বন্দি না রেখে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়গুলো তারা তুলে ধরছিলেন। এবং বিভিন্ন নেতৃত্ব এই কিছুক্ষণ আগে মনে হয় স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে, ইতিমধ্যেই বের হওয়া শুরু করেছেন স্থায়ী কমিটির মেম্বাররা, সেট হয়ে যাচ্ছে এখানকার লাগানো টেবিলে। আমরা কিছুক্ষণের মধ্যেই স্থায়ী কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত আসলো সেই সিদ্ধান্তের মধ্যে আমরা ঢুকে যাব। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তোড়জোড় শুরু হয়েছে, স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়েছে। আমরা জানতে পারবো কখন জানাজা হবে, কোথায় নিয়ে যাওয়া হবে এবং তার কবর কোথায় দেওয়া হবে সেই বিষয়টি আমাদেরকে জানানো হবে ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা। কারণ আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যেই খালেদা বাংলাদেশের যেই আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছেন এবং তারা যে অন্য জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। কারণ এই খালেদা জিয়াকে যখন বাংলাদেশ তার একমাত্র ছেলে তারেক রহমান বিদেশ দিচ্ছেন, সেটা 17 বছরের ঠিক আগের ঘটনা, যখন তারেক রহমান বাংলাদেশের রাজনীতি থেকে তাকে অনেকটা জোর করে বাধ্য করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। এরপরে বাংলাদেশের রাজনীতির যেই শূন্যতা তৈরি হয়েছে, গণতন্ত্রের যেই বিমুখ বাংলাদেশ তৈরি হয়েছে, এর মধ্যে 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনই কিন্তু একচ্ছত্রভাবে তৎকালীন আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার মধ্যে করেছে এবং যে বিষয়গুলো বিভিন্নভাবে তুলে আনছিলেন সেই সময় খালেদা জিয়া। এবং 2014 সালে তার আপোষহীনতার কারণেই কিন্তু বিএনপি সরকার তৎকালীন সময় ক্ষমতায় রাজনীতি এবং তখনকার নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ের সামনে আর কিছুক্ষণের মধ্যে স্থায়ী কমিটির কি সিদ্ধান্ত হলো সেই বিষয়গুলো উন্মুক্ত করে
দেওয়া হবে। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা দেখার চেষ্টা করব যে কি ঘটনা ঘটে এবং কি হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা মিডিয়া সেলের সদস্য রয়েছেন এবং যারা এখানে সাংবাদিক রয়েছেন তারা সবাই মিলে চেষ্টা করছেন জানার তবে পর্যন্ত বৈঠক শেষ হয়েছে, তবে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়টি আমরা জানাবো। যা বলছিলাম যে তারেক রহমান দীর্ঘ 17 বছরের বেশি সময় বাংলাদেশের বাইরে ছিলেন, অর্থাৎ লন্ডনে অবস্থান করছিলেন। সেখানে বসেই তিনি তার মায়ের যে পরামর্শ নিয়েছেন, কি ধরনের পরামর্শ নিয়েছেন এবং কি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে তারা বাংলাদেশ পরিচালনা করবেন এবং সেখান থেকেই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হবে এমনটা জানা যাচ্ছে অথবা বিশ্বাস করা হচ্ছে। যদিও এখানে যারা রয়েছেন, এখানে যারা দায়িত্বশীল রয়েছেন, যারা সাংবাদিক রয়েছেন, যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু ঘিরে ধরছেন, তারা জানার চেষ্টা করছেন আসলে এই কার্যনির্বাহী সদস্যদের যে বৈঠক, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হলো, কি এলো, সেই বিষয়টি তারা নিশ্চিত বলবেন। যা বলছিলাম যে মাত্র 25 ডিসেম্বরে তারেক রহমান বাংলাদেশে ঢুকেছে, এরপর 5 দিনের মাথায় খালেদা জিয়ার এই চলে যাওয়া কিন্তু একটি অপূর্ণতা তৈরি করবে সেটা বলছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়া আপনারা নিশ্চয়ই জানেন যে মাত্র 16 বছর বয়সে যখন জিয়াউর রহমান মারা যায় তখন থেকেই তারেক রহমানকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে গড়ে তুলছেন খালেদা জিয়া। এর পেছনের অনেকেই বলছেন যে 91 যে নির্বাচনে খালেদা জিয়া 5টি আসন থেকে নির্বাচন করেছিলেন, যার মধ্যে বগুড়া 6-7, ফেনী, ঢাকা 6-7, এই 5টি আসনেই কিন্তু তারেক রহমান তার নির্বাচনী যে কৌশল বিভিন্নভাবে স্থাপন করে কিভাবে সর্বোচ্চ পর্যায়ে দলকে নিয়ে যাওয়া যায় এবং দলের একটি জায়গায় তৈরি করা যায় সেই বিষয়টি কিন্তু তারেক রহমান খালেদা জিয়ার হাত ধরেই শিখেছেন। এমনটা অনেকেই বলছেন ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির 12 তারিখ। এর মধ্যে ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ চলে গিয়েছে। খালেদা জিয়া একটি আসন থেকে নির্বাচন করবেন সে বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে, 3টি আসন থেকে যে নির্বাচন করবেন। এই সময় খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য একটি অনন্য ক্ষতি হয়ে যাবে কিনা আমরা দেখতে পাচ্ছি। স্থায়ী কমিটি যারা রয়েছেন তারা ইতিমধ্যেই সামনে এসে পৌঁছেছেন। আমরা যদি আমাদের বুমটা সেখানে দিয়ে যাই, সেখানে আমরা একটু দেখতে পাবো এবং জানতে পাবো। এখানে স্থায়ী কমিটির বিশেষ ইতিমধ্যে এখানে উপস্থিত এবং আমরা বুমটা একটু তাদের কাছে ওখানে দিয়ে দিচ্ছি। আমরা জানবো স্থায়ী কমিটির বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং কি হচ্ছে, এজন্য আমরা একটু জানতে চাই, দেখবো আর বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে শুধু বাংলাদেশের নয়, গণতান্ত্রিক বিশ্বের একজন অনন্য রাজনীতিবিদ, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন, সেই মহান নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা আপসী নেত্রী, অনন্য সাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা
দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞা সম্পন্ন একজন নেত্রী, যিনি বারবার বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন এবং নির্যাতিত হয়েছেন। সেই অসাধারণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আপনারা সবাই জানেন যে এই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। আর যখন বিরোধী দল ছিলেন তখন তিনি একইভাবে সেই গণতন্ত্রকেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে সেই নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হল এবং এই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সেই পথকে লক্ষ্য করে আমরা আগামী নির্বাচনে অত্যন্ত সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সেই নেত্রী আজকে অসংখ্য লক্ষ কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেছেন। আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের এই মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। আপনাদের আমরা বিশ্বাস করি দেশনেত্রীর প্রতি আপনাদের যে সম্মান, যে শ্রদ্ধা, সেটাকে অটুট রাখার জন্য আপনারা সেই শৃঙ্খলা রক্ষা করবেন এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই জানাজা এবং দাফন কার্য সুচারুরূপে সমাধা করতে। সব শেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জ্যেষ্ঠ পুত্র, তাকে যেন তিনি সেই শক্তি দেন যে এই যে দায়িত্ব পালন করবার শক্তি যেন তাকে দেন।
তার পরিবারকে সেই শক্তি দেন এই শোককে সহ্য করবার জন্য। আসুন আমরা আজকে সবাই এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটা অপ্রতিরোধ দল হিসেবে গড়ে তুলি, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। সবশেষে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সহযোগিতার জন্য বিশেষ করে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে 3 দিন শোক দিবস ঘোষণা করা হয়েছে, আগামীকাল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা তিনি বাণী দিয়ে কথা বলেছেন, আপনাদের সামনে জাতির সামনে কথা বলেছেন এবং সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। আমরা আবারও সকলকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমরা আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। শুনছিলেন যে 7 দিনের শোক ঘোষণা করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। এই শোকের সময় কালো পতাকা থাকবে প্রত্যেকটি কার্যালয়ের সামনে এবং এর সাথে সাথে সবাইকে দোয়া মাহফিল করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগে যে কথা বলছিলেন যে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে এবং এই 3 দিনের শোকের মধ্যে কালকের বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে, যার জন্য ধন্যবাদ জানিয়েছেন সরকারকে। যদিও এখন পর্যন্ত আমরা যে বিষয়টি জানিয়েছি, স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কালকের দক্ষিণ প্লাজায় অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে জিয়া উদ্যানের যেই অংশে জিয়াউর রহমানের বাজার রয়েছে তার পাশেই তাকে দাফন করা হবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে। যা বলছিলাম, খালেদা জিয়ার শোককে, এই যে শোক গণতন্ত্রের জন্য যেই একজন মানুষ তার জীবনের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করে গেছেন এবং তিনি চেষ্টা করেছেন বাংলাদেশের যেই গণতন্ত্র সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে সেটি। এখন আমরা চলে যাব জিয়া উদ্যানে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাকিব। আমরা জানবো যে ওখানকার শেষ পরিস্থিতি। সাকিব। বেগম খালেদা জিয়া কিন্তু আসলে দীর্ঘ 44 বছর পর তার যে প্রয়াত স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার কাছে আসলে ফিরছেন। তবে সেটা কিন্তু আসলে নিথর দেহ নিয়ে বলা যায় এবং অর্থাৎ যে জিয়া উদ্যান রয়েছে সেই জিয়া উদ্যানেই কিন্তু সাবেক যিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পাশে আসলে সমাধিস্থ করার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। আমরা সকাল থেকে কিন্তু দেখছি যে এই যে জিয়া উদ্যানের নানা ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর আসলে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এসে আসলে বারবার বিষয়টি পর্যবেক্ষণ করছেন যে যেহেতু জিয়াউর রহমান তার কবরের আশপাশ পুরোটাই আসলে টাইলসে আবৃত, ফলে তাকে যেই পাশে আসলে কবর দেওয়া হবে কিংবা সমাধিস্থ করা হবে সেখানে এই মাপজোক সেটা কিন্তু আসলে সকাল নাগাদে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা যে খোরাখুরির কাজটি সেটা কিন্তু এখনো হতে দেখিনি। তবে যতটুকু জানা যাচ্ছে হয়তো কয়েক ঘন্টার মধ্যেই সেই কার্যক্রম সেটা কিন্তু শুরু হবে এবং ইতোমধ্যে আসলে যারা শ্রমিক আছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যে যন্ত্রাংশ রয়েছে সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এই যে জিয়া উদ্যান ঘিরে যেই মানুষের প্রবেশের যেই সীমাবদ্ধতা সেটা কিন্তু ইতোমধ্যেই করা হয়েছে, অর্থাৎ সবাই যাতে প্রবেশের ক্ষেত্রে খুব অনায়াসেই করতে না পারেন, তাদের যে নিরাপত্তা পরিস্থিতি সেসব বিষয় কিন্তু ইতোমধ্যে নেওয়া হয়েছে। আমরা যতটুকু দেখতে পেরেছি যে বেগম খালেদা জিয়াকে যেহেতু জিয়া উদ্যানের এখানেই আসলে সমাধিস্থ করা হবে, ফলে শহীদ জিয়ার যে কবরটি রয়েছে সেই কবরের আবৃত যে জায়গাটি আছে
অর্থাৎ সেইখানে কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। তবে এর বাইরে আসলে সংবাদকর্মীরা অবস্থান নিতে পেরেছেন। তবে সাধারণ যারা মানুষ তাদেরকে আসলে পার্কের আশপাশে কিংবা এই যে সমাধির আশপাশে না থাকার জন্য আসলে বলা হচ্ছিল। মূলত ঠিক 12টার আশপাশ সময় কিন্তু প্রধান উপদেষ্টার যেই পরিষদ সভা হয়েছে, যে ক্যাবিনেট মিটিং হয়েছে, সেখানে সেই মিটিংয়ের পরপরই আসলে সিদ্ধান্তটি জানিয়ে দেওয়া হয়েছিল যে যে বেগম খালেদা জিয়াকে যে সমাধিস্থ করা হবে যেহেতু জিয়া উদ্যানে, সেক্ষেত্রে আগামীকাল কিন্তু বেগম খালেদা জিয়ার যেই জানাজা সেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে হওয়ার কথা, এবং তার পরপরই কিন্তু সমাধিস্থ করার কথা রয়েছে এই জিয়া উদ্যানে। ইতোমধ্যে কিন্তু দেখেছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কর্মী আছেন তারা কিন্তু এই এলাকাটিকে পুরোপুরি আসলে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন, এবং অন্যান্য যারা বিএনপির যারা কর্মী সমর্থক আছেন কিংবা দেশের সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে এসে তার যে কবরটি সেটাকে আসলে দেখার চেষ্টা করছেন। মোট কথা বলাই যায় যে এখনো পর্যন্ত এই যে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার জন্য যে কবরটি সেটা কিন্তু খোঁড়া হয়নি, তবে কিছুক্ষণ পরই বলা যায় যে সেটা কিন্তু খোঁড়া শুরু হয়ে যাবে। আমরা এই মুহূর্তে একটু যেতে চাই আমার আরেক সহকর্মী আমিরুল বাপ্পির কাছে, সেখানে আসলে জানতে চাই যে কি অবস্থা। ছিলাম যে খবর পাওয়ার সাথে সাথেই আসলে দিনাজপুরে শোকের ছায়া নেমে আসে। শুধু যে বিএনপি পরিবার তাদের মধ্যেই নয়, সর্বস্তরের জনগণের মধ্যেই শোকের ছায়া নেমে আসে। এবং আমরা দেখেছি যে তার বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পরপরই যে বিএনপির যে দলীয় কার্যালয় এবং খালেদা জিয়ার যে বাবার বাড়ি, দুইখানেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এবং তারা নিজেদের মধ্যে শোকের যে ছায়া সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমি আছি বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলার। আমরা দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মীরা ছিলেন, তারা শোকে আসলে মুহ্যমান হয়ে পড়েছেন। অনেক নেতাকর্মীকে আমরা দেখেছি যে আমাদের সাথে কথা বলতে গিয়ে তারা তাদের আবেগ এবং কান্না ধরে রাখতে পারেননি। তারা আমাদের সামনেই, আমাদের গণমাধ্যমের সামনেই তারা চোখের পানি ফেলেছেন বেগম জিয়ার জন্য। এবং দিনাজপুর যেহেতু বেগম জিয়ার বাবার বাড়ি, এখানে তার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে, এখান থেকেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তারপরে দেশের বিভিন্ন প্রান্তে তার প্রয়াত স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আসলে ছিলেন। এবং এখন বেশিরভাগ কর্মী চলে গেছেন, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামীকালকে যে খালেদা জিয়ার জানাজা এবং দাফন অনুষ্ঠিত হবে সেখানে যোগ দেওয়ার জন্য দিনাজপুরের বেশিরভাগ বিএনপি নেতাকর্মী ইতোমধ্যে রওনা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই জন্য এখন শুধুমাত্র এখানে একটি শোক বই খোলা হয়েছে, সেখানে যারা আসছেন তারা শোকের বার্তা লিখে দিচ্ছেন। এবং এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মহিলা দলের কিছু নেতাকর্মী আছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সবশেষ অবস্থা। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এভার কেয়ারের কি অবস্থা, কিংবা তাকে যেখানে জানাজা দেওয়া হবে কিংবা যেখানে কবর দেওয়া হবে সেখানেও কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সব খবরাখবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এর মাধ্যমে শেষ করছি এখন দুপুরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।